তুমি তোমার সারা জীবনই নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছ, আর সেটা তোমার নজরেও আসেনি। যখনই কেউ যেটা পাওয়ার যোগ্য ছিল না তার কাছে তোমার প্রতিক্রিয়া দেখিয়েছ, যখনই তুমি নিজের ব্যাখ্যা দিয়েছ তাদের কাছে যারা কখনই বুঝতে পারবে না, যখনই তুমি কারো হাতে তোমার শান্তি হারাতে দিয়েছ শুধু একটা অপ্রয়োজনীয় বিষয় প্রমাণ করার জন্য। সেটা দুর্বলতা মনে হয়নি, সেটা যুক্তিসঙ্গত মনে হয়েছিল, সেটা জরুরি মনে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে চুপচাপ এটা তোমাকে অন্যদের দয়া ভিক্ষা করে বাঁচতে শিখিয়েছে। স্টোইকরা এই কথাটা সবচেয়ে ভালো বুঝেছিল। মানুষ এখনও কিছু মিস করে। মার্কাস ওরেলিয়াস নিজেকে বারবার মনে করিয়ে দিত, আসল যুদ্ধ বাইরে নয়, ভিতরে। অন্যরা কি বলে সেটা নিয়ন্ত্রণ করা নয়, প্রত্যেক ভুল বোঝাবুঝি ঠিক করার চেষ্টা নয়, বরং প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছাটা নিজের মধ্যেই কাবু করা। কারণ যেই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া দেওয়ার, নিজেদের রক্ষা করার বা ব্যাখ্যা করার প্রয়োজন বোধ বন্ধ করবে, তখনই কিছু বদলে যায়। তুমি হয়ে উঠবে কঠিন পৌঁছানো, কঠিন নাড়া দেওয়া, কঠিন নিয়ন্ত্রণ করা। আর এই রকম উপস্থিতি সম্মান চায় না, নিজে সৃষ্টি করে, চুপচাপ, কোনো প্রচেষ্টা ছাড়াই, কোনো শব্দ ছাড়াই। এটা সেই ধরনের নিয়ন্ত্রণ যা নিজেকে প্রমাণ করার দরকার নেই, কারণ সেটা তো আগেই আছে। তুমি বুঝতে পারো না তোমার জীবনের কতটা অংশ প্রতিক্রিয়ার হাতে নিয়ন্ত্রিত যতক্ষণ না তুমি একটু ধীরে চলো আর আসলেই সেটা দেখতে পাও। এটা ছোটখাটো থেকে শুরু হয়। কেউ কিছু একটু ভুল মতে বলে, স্পষ্ট কিছু না, শুধু একটু টানাপড়েন তৈরি করার মতো। আর হঠাৎ করে তোমার মন আর তোমার নয়, বারবার সেই মুহূর্ত খেলায় ফিরে আসে। তুমি স্বরে খোঁজাখুঁজি করো, উদ্দেশ্য নিয়ে সন্দেহ করো, এমন উত্তর তৈরি করো যা তুমি বলতেই চেয়েছিলে, সেগুলো পরিশোধন করো, রিহার্সাল করো। আর এই সব কিছু করার সময় হচ্ছে যা তুমি চলে গেছো, তুমি আর এখানে নেই, তুমি এমন কিছুতে আটকা পড়েছ যা শেষ হয়ে গেছে। এটাই সেই মূল্য যা বেশিরভাগ মানুষ কখনো হিসাব করে না। প্রতিক্রিয়া শুধু মুহূর্তটাকেই প্রভাবিত করে না, এটা তোমার সচেতনতা চুরি করে নেয়। আর একবার তোমার সচেতনতা চলে গেলে নিয়ন্ত্রণও চলে আসে। এখান থেকে বদল শুরু হয়, যদিও তুমি হয়তো এখনও বুঝতে পারো না। কারণ নিয়ন্ত্রণ কখনো পরিস্থিতিকে দমন করার বা প্রমাণ করার ব্যাপার ছিল না, এটা ছিল তোমার অন্তরাত্মার অবস্থা ধরে রাখার ব্যাপার। তোমার অনুভূতি যেদিন আর কারো কথায় গড়ে উঠলে কিছু একটা বদলে যায়। বাইরে হয়তো তুমি ঠান্ডা মাথায় দেখাও, কিন্তু ভিতরে তুমি আগেই নিজের মনকে ওদের মতো করে গুছিয়ে ফেলেছ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এটা যে সঠিক কাজ করছে মনে হয় তুমি নিজের দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে আছো, কিন্তু আসলে তুমি সেই শর্তে প্রতিক্রিয়া দিচ্ছ যা তুমি বেছে নিনি। তুমি এমন একটা পরিস্থিতিতে পা বাড়াচ্ছ যা তোমার জন্য সাজানো, তোমার দ্বারা নয়। আর প্রতিবার যখন এমন হয়, যদিও ছোটখাটো ব্যাপারেই হোক, তুমি একটা প্যাটার্নকে শক্তিশালী করো। এমন একটা প্যাটার্ন যেখানে তোর শান্তি এমন একটা জিনিস যেটা এক মুহূর্তেই ভেঙে যেতে পারে। ধীরে ধীরে ওই প্যাটার্নটা দেখা যায় না আর। তুই আর প্রশ্ন করিস না, ধরে নিলি এটাই জীবন চলার নিয়ম। মানুষ কিছু বলে, তুই জবাব দেয়। কেউ চ্যালেঞ্জ করে, তুই বোঝায় দেয়। কেউ ভুল বুঝে যায়, তুই পরিষ্কার করে বলিস। আর চোখে না পড়তেই তুই এমন একটা সিস্টেম গড়ে তুলেছিস যেখানে তোর এনার্জি সবসময় বাইরের দিকে টানা হচ্ছে। তোর মনোযোগ ছড়িয়ে পড়ে এমন জিনিসে যেগুলো এর যোগ্য না। তোর শান্তি শর্তাধীন হয়ে পড়ে। আর বেশিরভাগ মানুষ ঠিক ওই জায়গায় আটকে থাকে, কারণ তারা ইচ্ছা করেই সেখানে থাকে না, বরং তারা কখনো এত দূর সরে পিছিয়ে গিয়ে পুরোটা স্পষ্টভাবে দেখে না। তারা বুঝতে পারে না যে সমস্যা পরিস্থিতি থেকে আসছে না, সমস্যা আসছে তাদের কিভাবে সেই পরিস্থিতির সঙ্গে জড়ায় তার থেকে। স্টোইকরা এটা ভিন্নভাবে দেখত। তারা বুঝত যে সব কিছুতেই প্রতিক্রিয়া দেওয়া দরকার নেই, সব মন্তব্যের জবাব দিতে হয় না, সব পরিস্থিতিতেই তোমার হস্তক্ষেপ প্রয়োজন হয় না। আর সবচেয়ে বড় কথা, তারা বুঝত তোমার নিয়ন্ত্রণ তোমার নিজেদের মধ্যেই থাকে। যে জায়গাটা ঘটে যাওয়া আর তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও তার মধ্যে থাকে, সেটা খুব ছোট একটা জায়গা, সহজে চোখ এড়িয়ে যায়, কিন্তু সেটা সবসময়ই থাকে। আর ওই জায়গার মধ্যেই তোমার স্বাধীনতা লুকিয়ে থাকে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ খুব দ্রুত চলে যায়, সেজন্য সেটা টের পায় না। তারা চিন্তা করার আগেই প্রতিক্রিয়া দেখায়, তারা বেছে নেওয়ার আগে কথা বলে ফেলে, আর তখন ওই জায়গাটা হারিয়ে যায়। কিন্তু একটু ধীরে চললে সামান্য হলেও একটা পরিবর্তন আসে। তুমি কাজের আগেই আবেগটাকে দেখতে শুরু করো, প্রতিক্রিয়াটা গড়ে উঠতে শুরু করে। এর আগে যে সেটা পুরোপুরি দখল করে নেয়, আর সেই মুহূর্তে তোমার একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত থেকেই সব কিছু বদলাতে শুরু করে। তোমাকে প্রতিক্রিয়া দেখাতে হবে না, তোমাকে বুঝাতে হবে না, তোমাকে প্রতিটা পরিস্থিতির সঙ্গে জড়াতে হবে না। আর যখন তুমি এই সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, যদিও ছোট ছোটভাবে, তখন তুমি কিছুটা নিজেদের ফিরে পাবে। তোমার মনোযোগ হবে বেশি কেন্দ্রীভূত, তোমার শক্তি হবে বেশি স্থির। তুমি আর প্রতিটা পরিস্থিতিতে টেনে নেওয়া হবে না, তুমি ঠিক করছো কোনগুলো তোমার জন্য জরুরি। আর সেটা তোমার চলাফেরার ধরন বদলে দেয়। তুমি জীবনের থেকে দূরেই থাকো না, বরং কিভাবে তার সঙ্গে যুক্ত হও সেই ব্যাপারে আরও বুদ্ধিমত হয়ে ওঠো। এক্ষেত্রে তোমার দৃষ্টিকোণও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তুমি বুঝতে পারো, অনেক সময় মানুষ যা বলে বা করে সেটা আসলে তোমার ব্যাপার না, সেটা তাদের নিজের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা আর নিজের দুনিয়া দেখার ধরনে গড়া। আর একবার তুমি এটা বুঝে গেলে, সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়ার দরকার কমে আসে। তোমার প্রতিক্রিয়া জানানোর চাপও আর আগের মতো থাকে না।
একটা ঠিকঠাক জবাব দেওয়ার বা নিজের পক্ষটা ব্যাখ্যা করার জন্য আগ্রহ বা তাড়াতাড়ি লাগে না এখন। বুঝতে শুরু করো যে সবাই তোমাকে বুঝবে না, এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক ব্যাপার। আর সবাইকে বোঝানোর পিছনে ছুটে বেড়ানো অনেক সময় বেশি খরচ হয় লাভের চেয়ে। তোমার নীরবতা ব্যবহারের ধরনেও একটা পরিবর্তন আসে। আগে নীরবতা মানে দুর্বলতা মনে হতো, কোনো কথা বলা না জানা অবস্থায় পড়ে যাওয়া একটা অবস্থা। কিন্তু এখন সেটা ইচ্ছেকৃত হয়ে যায়, তুমি নিজে চয়ন করো। আর যখন সবাই প্রতিক্রিয়া আশা করে, তখনও তুমি ইচ্ছেকৃতভাবে নীরব থাকো। এটা এমন কিছু তৈরি করে যা বেশিরভাগ মানুষ আরামদায়ক মনে করে না। সেটা হলো অনিশ্চয়তা। কোনো ফিডব্যাক নেই, কোনো আবেগপূর্ণ সংকেত নেই, কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই। আর এই অভাবটাই পরিস্থিতির গতিপথ বদলে দেয়। কারণ এখন তোমার চিন্তা করার বদলে তারা তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। সেটা তোমার নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং তুমি তাদের প্রত্যাশা মতো কিছু দেয়নি বলেই। কিন্তু এর মানে এটা নয় যে সবকিছু থেকে সরে দাঁড়াতে হবে বা দূরে সরে যেতে হবে। এইটাই বেশিরভাগ মানুষ ভুল বোঝে। তুমি এখনও সেখানে আছো, এখনও সচেতন, অবশ্যই জড়িত আছো, কিন্তু খুবই বেছে বেছে। তুমি তোমার মনোযোগ দাও, বেপরোয়া না, অটোমেটিক জবাব দাও না। কখন কথা বলবে, কখন ঢুকে পড়বে, আর কখন একপাশে সরে যাবে, সবই নিজের মতো করে ঠিক করো। আর এই বাছাই করাটা একটা আলাদা মূল্য তৈরি করে। কারণ যা সবসময় হাতের কাছে থাকে তা কমই কদর পায়, কিন্তু যা নিয়ন্ত্রণে, পরিমাপে আর উদ্দেশ্য নিয়ে করা হয় তার একটা অন্যরকম গুরুত্ব থাকে। এটা একটা ভিন্ন ধরনের উপস্থিতি তৈরি করে, এমন একটা উপস্থিতি যা নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। আর তুমি যদি এভাবেই চলতে থাকো, তাহলে কিছু একটা ঘটবে। অধিক গভীরে শুরু হয় গড়ে ওঠা। তুমি শুধু নেতিবাচকতা এড়াচ্ছ না, তুমি তোমার মানদণ্ডটাই নতুন করে ঠিক করছো। প্রতিবার যখন তুমি এমন কিছু উপেক্ষা করো যা তোমার যোগ্য নয়, তখন তুমি একটা নীরব সীমারেখা টেনে দাও। তুমি নিজেকে মনে করিয়ে দাও যে সবকিছু তোমার শক্তির যোগ্য নয়। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই মানদণ্ড তোমার চলাফেরার অংশ হয়ে যায়। তোমাকে আর ভাবতে হয় না, তুমি সেটা অনুভব করো। তুমি চিনতে পারো কি তোমার সাথে খাপ খায় আর কি খায় না। আর তুমি তদনুযায়ী কাজ করো, দ্বিধা ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। ঠিক এখানেই অনুশাসন এখানে কাজ শুরু করে। কারণ তোমার মন তখনও তোমাকে পুরনো অভ্যাসে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। এটা তখনও তোমাকে প্রতিক্রিয়া দেখাতে, নিজেকে রক্ষা করতে, প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু এখন তুমি সেটা লক্ষ্য করো। তুমি ট্রিগারটা দেখো আগে যে সেটা তোমাকে নিয়ন্ত্রণ করবে। তুমি বুঝতে পারো এটা কোথা থেকে আসছে। আর এর বদলে তুমি অনুসরণ না করে সেটা লক্ষ্য করো। সেই সচেতনতা এর নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। এটা তোমার আর প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করে। আর সেই দূরত্বে তুমি আবার স্থির হয়ে যাও, অনুভূতিকে দমন করে নয়, বরং তা দ্বারা নিয়ন্ত্রিত না হয়। আর শেষে একটা জায়গায় চলে আসো যখন মনে হয় আর প্রতিটা পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার দরকার নেই, সবকিছুতেই তোমার জবাব দেওয়ার প্রয়োজন নেই, সব কমেন্টে মনোযোগ দেওয়ার দরকার নেই, সব ঝামেলায় নিজেকে ঢোকানোর দরকার নেই। আর এই নিয়ন্ত্রণে একটা শক্তিশালী কিছু ঘটে। শক্তি বাঁচাও। যখন অন্যরা রিয়্যাক্ট করছে, ব্যাখ্যা দিচ্ছে আর নিজেকে ক্লান্ত করছে, তুমি তৈরি করছো, তুমি ফোকাস করছো, তুমি বাধা ছাড়া এগিয়ে যাচ্ছ। এটাই চুপচাপ সুবিধা। কোনো আওয়াজ নেই, কোনো বিভ্রান্তি না, শুধু নিয়ন্ত্রণ। যদি এভাবেই ভাবতে পারো, তাহলে এটা অন্য সবকিছুর মতোই এড়িয়ে যেও না, এর সাথে থাকো, এর উপর কাজ করো। আর যদি সত্যি এই পথে এগোতে চাও, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবো, রুটিন হিসেবে নয়, বরং একটা সিদ্ধান্ত হিসেবে। স্পষ্টভাবে চিন্তা করার জন্য, কম আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানোর জন্য, আর গতকালের চেয়ে বেশি নিয়ন্ত্রণ নিয়ে জীবনযাপনের জন্য। এই পরিবর্তনটা সূক্ষ্ম, কিন্তু সব কিছু বদলে দেয়। কারণ এখন তুমি আর শুধু আলাপচারিতায়, তুমি আসলে স্বীকৃতি চাচ্ছ। তুমি চাচ্ছ কেউ তোমাকে ঠিকমতো বুঝুক, বিশ্বাস করুক। আশা করো যদি তারা তোমাকে পরিষ্কারভাবে দেখে, তারা ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে। আর এইভাবে তুমি তোমার স্পষ্টতা তাদের হাতে তুলে দাও। তাদের বোঝাপড়াকে করে ফেলো তোমার শান্তির শর্ত। এখান থেকেই ভারসাম্য নষ্ট হতে শুরু করে। কারণ সত্যি কথা হলো, মানুষ তোমাকে নিরপেক্ষভাবে ভুল বোঝে না। ওরা তোমাকে দেখে নিজের চোখে, নিজের অভিজ্ঞতা, বিশ্বাস, অনিশ্চয়তা আর প্রত্যাশার ছাঁচে ঠেলে। ওরা যা দেখে সেটা শুধু তুমি না, ওদের দেখে ওরা তোমাকে নিজেদের সব কিছু দিয়ে ছাঁকনি করছে। আর এর একটা বড় কথা আছে, যতই বোঝানোর চেষ্টা করো, মিলন ঘটানোর গ্যারেন্টি নেই। তুমি যতই শব্দ বেছে বলো, তুমি যতই তোমার উদ্দেশ্য পরিষ্কার করো, তুমি 10 বার আলাদা আলাদাভাবে বলো, তবুও তারা হয়তো তোমার বোঝানোর চেষ্টা বুঝতে পারে না। তুমি ব্যাখ্যা দিতে পারোনি বলে নয়, বরং তাদের দৃষ্টিভঙ্গি সেটাই গ্রহণ করার জন্য তৈরি নয়। এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা ধরে নেয় আরও বেশি চেষ্টা করলে ফাঁকটা ঠিক হয়ে যাবে। তারা ভাবে যদি একটু ভালো করে, আরও স্পষ্টভাবে, ধৈর্য ধরে বলুন, তাহলে একদিন বুঝে নেবে। কিন্তু বেশিরভাগ সময় হয় না। আর যত বেশি চেষ্টা করে, তত বেশি শক্তি খরচ হয়। সময়ের সাথে সাথে এটা ক্লান্তিকর হয়ে ওঠে। নাটকীয়ভাবে নয়, বরং ধীরে ধীরে, এমনভাবে যেটা তোমাকে অবচেতনভাবে পরিশ্রান্ত করে ফেলে। তুমি শুরু করো আগেই ভেবে ফেলতে, ঘটার আগেই ভুল বোঝাবুঝি ভাবতে শুরু করো, মাথার ভেতরে বারবার ব্যাখ্যা তৈরি করো,
কথা বলার ধরন, আওয়াজের সুর, সময় সবকিছু নিয়ে বেশি ভাবো, আর স্বাচ্ছন্দ্যে কথা বলার বদলে রক্ষামূলক ভঙ্গিতে বলো। সেটা কারো আক্রমণের কারণে নয়, বরং ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করতেই। এইভাবেই এই অভ্যাস এত গভীরভাবে বসে যায়। এটা শুধু তোমার যোগাযোগের ধরন নয়, তোমার চিন্তা ভাবনাকেও বদলে দেয়। এর একটা লুকানো প্রভাবও আছে, যা সহজে চোখে পড়ে না। যত বেশি অকারণে নিজেকে ব্যাখ্যা করবে, তত বেশি মানুষকে শেখাবে যে তোমার ব্যাখ্যা দেওয়া দরকার। তুমি একটা প্রত্যাশা তৈরি করো যে তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, তোমার চিন্তা সবকিছুর জন্য জাস্টিফিকেশন দিতে হবে। আর একবার এই প্রত্যাশাটা গড়ে উঠলে এর থেকে দূরে সরে যাওয়া কঠিন হয়ে যায়, কারণ তখন নীরবতা এড়ানো মনে হয় কিছু একটা বাদ পড়ে গেছে। কিন্তু বাস্তবে নীরবতা অনেক সময় সবচেয়ে স্পষ্ট সীমা সেটা দেখায়। এটা বোঝায় যে সবকিছু ব্যাখ্যা করার দরকার নেই, আর সবাই তোমার যুক্তি বুঝতে বাধ্য না। এখান থেকেই একটা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। অন্যদের তোমাকে কেমন দেখছে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করার বদলে তুমি নিজেকে কেমন দেখো সেটা নিয়ে মনোযোগ দাও। তুমি বুঝতে শুরু করো স্পষ্টতা বাইরের সম্মতিতে আসে না, এটা আসে তোমার ভেতরের মিল থেকে। তুমি যখন জানো তুমি কি বোঝাতে চেয়েছিলে, যখন তোমার উদ্দেশ্য বুঝতে পারো, যখন নিজের যুক্তিতে স্থিতিশীল থাকো, তখন বোঝানোর দরকার কোণে আসে। কারণ তুমি নও যে যত্ন নেওয়া নয়, বরং তোমার স্থিরতা অনুভব করতে আর কারো ব্যাখ্যার উপর নির্ভর করা লাগে না বলেই। এপিকটেটাসের একটা লাইন আছে যা এই পরিবর্তনটা বেশ ভালোভাবে বোঝায়। ঘটনা কি সেটা নয়, বরং তুমি তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাও সেটা জরুরি। আর যখন কেউ তোমাকে ভুল বোঝে, বেশিরভাগ মানুষ প্রথমেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাবো তো, বেশি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া হতে পারে একটু ধৈর্য ধরা। শক্তি হয়তো বেশি কথা বলার মধ্যে নয়, বরং জানার মধ্যে থাকে কখন যথেষ্ট কথা হয়েছে। ঠিক এখানেই প্রত্যেক ভুল বোঝাকে ঠিক করে দেওয়া, আর ওই পরিবর্তনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে, তুমি তোমার শক্তি ফিরে পাও। এর মধ্যে আরও একটা গভীর দিক আছে। যখন তুমি অতিরিক্ত ব্যাখ্যা করা বন্ধ করো, তখন দেখো কতবার মানুষ নিজেদের অনুমান তোমার উপর চাপিয়ে দেয়। তুমি লক্ষ্য করো কত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, কত সহজে উদ্দেশ্য ঠিক করা হয়, আর কত কম চেষ্টা করা হয় সত্যিই বোঝার জন্য। আর সবগুলো ভুল বোঝাকে ঠিক করার চেষ্টার বদলে তুমি ওগুলোকে থাকার সুযোগ দাও, তাদের সাথে জড়িত না হয়ে। কারণ তারা সঠিক বলে নয়, বরং কারণ সেটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে নয়। এই উপলব্ধিটা একটা ফাঁকা জায়গা তৈরি করে, স্পষ্টভাবে ভাবার জায়গা, সচেতনভাবে কাজ করার সুযোগ। বারবার অন্য কারো দৃষ্টিভঙ্গিতে নিজেকে মানিয়ে নিতে হবে না। এটা একটা চাপের স্তর দূর করে যা অনেকেই বুঝতে পারেন না তাদের মধ্যে আছে। আর একবার সেই চাপ চলে গেলে তোমার সম্পর্কগুলো অন্যরকম লাগা শুরু করে, হালকা, সরাসরি, কম জটিল। সেই সাথে তোমার নিজের পরিচয়ের অনুভূতিটাও হয়ে ওঠে আরও স্থির। আর সেটা নির্ভর করে না অন্যরা তোমাকে কতটা বোঝে তার ওপর, বরং নির্ভর করে তুমি নিজেকে কতটা বোঝো তার ওপর। এই স্থিরতা তোমাকে কম প্রতিক্রিয়াশীল, কম প্রতিরক্ষামূলক আর অতিরিক্ত সংশোধনের প্রবণতাও কমায়। তুমি আর তেমন তাড়াহুড়ো করো না নিজেকে একটা নির্দিষ্টভাবে দেখানোর জন্য, কারণ তুমি ওই ধারণার উপর নিজের পরিচয় নির্ভর করাও না। আর এখানেই আবার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কটা পরিষ্কার হয়ে আসে। প্রতিক্রিয়ার মতোই ব্যাখ্যাও চুপচাপ তোমার থেকে নিয়ন্ত্রণকে সরিয়ে নিতে পারে, পুরোপুরি না হলেও। স্পষ্ট একটা ভাবেই রয়, বরং একদম সূক্ষ্ম, একটা চলমান লেনদেনের মতো, যেখানে তোমার এনার্জি সবসময় বাইরের দিকে যাচ্ছে। চেষ্টা করছো মানুষ তোমাকে কেমন দেখে সেটা ম্যানেজ করতে। যখন তুমি ওই ধারা থেকে বেরিয়ে আসো, যখন ডিফল্ট হিসেবে বোঝানোর চেষ্টা বন্ধ করো, তখন তোমার এনার্জি নিজের দিকে আনে। সেটা ব্যবহার করো নিজের স্পষ্টতা বাড়ানোর জন্য, কারো অন্যের ব্যাখ্যা ঠিক করার জন্য নয়। সময়ের সাথে এটা একটা অভ্যাসে পরিণত হয়। বোঝানোর আগে তুমি থামো, নিজের কাছে প্রশ্ন করো, এটা কি সত্যিই দরকার? এটা কি কিছু যোগ করছে? অন্যজন কি? মানুষ এমনও থাকে যে বোঝার অবস্থাতেই থাকে না। আর যদি উত্তর না হয়, তাহলে সেটা ছেড়ে দাও। চুপ থাকা ভাঙো না, গল্পটা ঠিক করার চেষ্টা করো না, এমন কোনো সমাধানের পেছনে দৌড়াও না যা নেই। এই সংযম তোমাকে কম প্রকাশক করে না, বরং তোমাকে আরও স্পষ্ট করে তোলে। তোমার কথাগুলো বেশি গুরুত্ব পায়, কারণ এগুলো সবকিছু রক্ষা করার জন্য নয়, যা সত্যিই জরুরি তার জন্য বলা হয়। আর এজন্যই তা আলাদাভাবে গাঁথে। মানুষ বেশি মনোযোগ দেয় কারণ তুমি বেশি কথা বলো বলে নয়, বরং কারণ তুমি কম কথা বলো কিন্তু উদ্দেশ্য নিয়ে। শেষমেশ পরিবর্তনটা সহজ, তবে সহজ নয়। তুমি আর অন্যরা তোমাকে কেমন বুঝবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং তুমি নিয়ন্ত্রণ করো কিভাবে তুমি তাদের বোঝাপড়ার প্রতিক্রিয়া দাও। সবাই যেন তোমাকে পুরোপুরি বুঝতে পারে সেই চাহিদা ছেড়ে দাও, আর নিজের ভিতরে পরিষ্কার হওয়ার দিকে মনোযোগ দাও। আর একবার সেটাই তোমার ভিত্তি হয়ে গেলে, ভুল বোঝাবুঝি আর তোমাকে বিরক্ত করতে পারে না। এমন একটা আলাদা উপায় আছে মুহূর্তগুলোর মধ্য দিয়ে যাওয়ার, যেগুলো সাধারণত তোমাকে টেনে নিয়ে যায়। সেটা নাটকীয় দেখায় না, তেমন অনুভূতিও হয় না, শোরগোল। আসলে প্রথমে এটা একটু অস্বাভাবিক লাগতে পারে। কেউ তোমাকে উস্কানি দিতে চায়, হয়তো কোনো মন্তব্য দিয়ে, হয়তো কোনো স্বরে, আবার হয়তো এমন কোনো সূক্ষ্ম কিছু দিয়ে যা শুধু তুমি বুঝতে পারো। আর তুমি যে মতো সাধারণত প্রতিক্রিয়া দাও তা না দিয়ে একটু থেমে যাও,
কোনো জবাব দাও না, তাদের সংশোধন করার চেষ্টা করো না, তোমার মুখে এমন কোনো ভাব দেখাও না যা বোঝায় তারা তোমাকে আঘাত করেছে। তুমি শুধু মুহূর্তটা পার করে দাও, কোনো রকম জ্বালানি না দিয়ে। সেই নীরবতা ঠিক ওই মুহূর্তে পুরো পরিস্থিতির গতি প্রকৃতি বদলে দেয়। ওই অনুপস্থিতি এমন কিছু তৈরি করে যা বেশিরভাগ মানুষ আরামদায়ক মনে করে না। অজানা অবস্থা, যখন কোনো প্রতিক্রিয়া থাকে না, কোনো আবেগমূলক সংকেত নেই, স্পষ্ট কোনো ফিডব্যাক নেই, তখন অপরপক্ষ নিজের ব্যাখ্যা নিয়ে থাকে। তারা ভাবতে শুরু করে, কি ঠিক হলো, এটা কি গুরুত্বপূর্ণ ছিল, এটা কি ইচ্ছে করেই উপেক্ষা করা হলো। সেই অস্পষ্টতা একটা খালি জায়গা তৈরি করে, যা তাদের মন পূরণ করার চেষ্টা করে। আর যত বেশি তারা এ নিয়ে চিন্তা করে, তত বেশি তাদের মন তোমার থেকে দূরে সরিয়ে নিজের অনুমানগুলোর দিকে ঝোঁকে। নীরবতা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, জোর করে না, বরং অনুপস্থিতির মাধ্যমে। মানুষ ফিডব্যাকে অভ্যস্ত, তারা সেটা ভরসা করে যে কোনো সম্পর্ক বুঝতে। কোনো প্রতিক্রিয়া তাদের বলে দেয় তারা কোথায় দাঁড়িয়ে, কোনো লাইন পার হয়েছে কিনা, বা তারা কি সাড়া পেয়েছে। ওই ফিডব্যাক না থাকলে তাদের নির্দেশিকা হারিয়ে যায়, আর ওই অনিশ্চয়তায় তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে। তারা নিয়ন্ত্রণে নয়, মুহূর্তটা কিভাবে এগোবে এইটাকে আরও বেশি কার্যকর করে তোলে। এটার জন্য বেশি পরিশ্রম লাগে না, শুধু নিজেকে সামলাতে হয়। তুমি কাউকে বোকা বানানোর চেষ্টা করছো না, তুমি পারফেক্ট জবাব তৈরিরও চেষ্টা করছো না, তুমি শুধু এমন কিছুতে অংশ নিচ্ছ না যা তোমার শক্তির যোগ্য নয়। আর এই সিদ্ধান্ত বারবার নেওয়ার মাধ্যমে একটা আলাদা ধরনের উপস্থিতি তৈরি হয়, এমন একটা উপস্থিতি যাকে সহজে অপ্রয়োজনীয় ঝামেলায় টেনে নেওয়া যায় না, যা আবেগে ভেসে যায় না, যা পরীক্ষা হলেও স্থির থাকে। এটার সাথে আরও কিছু আছে। যখন তুমি এই ধরনের নীরবতা অনুশীলন করো, তখন ভেতরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তুমি অসুবিধার সঙ্গে বসে থাকার ক্ষমতা বাড়াচ্ছ, সেটা নিয়ে কিছু করার আগে ছাড় দিচ্ছ না। কারণ প্রতিক্রিয়া জানার ইচ্ছা হঠাৎ করে চলে যায় না, ওটা এখনও থাকে, তোমাকে কিছু বলার, ঠিক করার, জড়িত হবার জন্য চাপ দেয়। কিন্তু যখন তুমি ওই ইচ্ছার বিরুদ্ধে কিছুক্ষণ হলেও টিকে থাকো, তুমি নিজের কাছে প্রমাণ করো যে ওটা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই উপলব্ধি তোমার আত্মবিশ্বাস গড়ে তোলে। সেটা এমন কোনো জোরালো আত্মবিশ্বাস নয়, বরং শান্ত একটা আত্মবিশ্বাস, যা দেখানোর দরকার পড়ে না। সময় যত যাবে তোমার মিথস্ক্রিয়ার অভিজ্ঞতা ততটাই বদলে যাবে। যেসব পরিস্থিতি আগে চাপের মতো লাগত বা মানসিকভাবে ক্লান্ত করত, সেগুলো এখন নিরপেক্ষ মনে হতে শুরু করবে। এমন মন্তব্য যা আগে ঘন্টার পর ঘন্টা তোমার মাথায় ঘুরত, এখন আর ততটা প্রভাব ফেলবে না। তুমি বুঝতে পারবে তোমার আগের স্ট্রেসের অনেকটাই আসত না কথাগুলো থেকে, বরং তোমার প্রতিক্রিয়া থেকে। আর একবার কথা স্পষ্ট হয়ে গেলে প্রতিক্রিয়া দেখানোর আগ্রহ ধীরে ধীরে কমে যাবে। এ আর প্রয়োজনীয় মনে হয় না। একটা কথা আছে যা এই ভাবনাটাকে খুব সুন্দরভাবে বোঝায়, যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখে না, সে কখনোই মুক্ত হতে পারে না। নিজেই এই অর্থে স্বাধীনতা মানে অন্যকে নিয়ন্ত্রণ করা বা প্রতিটা সম্পর্ক নিজের ইচ্ছামতো সাজানো না। এটা মানে নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ রাখা, এমনকি যখন পরিস্থিতি তোমাকে হারিয়ে যেতে প্রলুব্ধ করে। চুপ থাকা হলো সেই নিয়ন্ত্রণ চর্চার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা, কারণ এটা পরিস্থিতি এড়ানো নয়, বরং পরিস্থিতিকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া থেকে বিরত রাখা। এই পদ্ধতি যত বেশি স্বাভাবিক হয়, মানুষ ধীরে ধীরে পার্থক্য টের পেতে শুরু করে। সবসময় সচেতন না হলেও তারা অনুভব করো, ওরা তোমার সঙ্গে যেভাবে মেশে সেটা বদলে যাচ্ছে। কেউ কেউ পরীক্ষা করে একটু রিয়াকশন পাওয়ার জন্য, একটু এগিয়ে গিয়ে দেখে কি একই রকম থাকে। আবার কেউ কেউ হয়তো একটু সাবধানে বেশি সম্মান দিয়ে আচরণ করে, কারণ ওরা বুঝতে পারছে যে তোমাকে সহজে কাটতে পারবে না। দুইটাতে একটা ব্যাপার বদলে গেছে। এখন আর তুমি অটো পাইলট মোডে রেসপন্স দাও না, তুমি নিজে বেছে নাও কখন আর কিভাবে মিশবে। যেমন সেনেকা বলেছে, সাহসী মানুষই আসলে মুক্ত। এটা মানে তুমি কখনো কথা বলবে না বা সব ঝামেলা এড়িয়ে চলবে এমনটা না। কখনো এমন মুহূর্ত আসে যে তো উত্তর দেওয়া জরুরি, যখন স্পষ্টতা দরকার, আর তখন চুপ থাকা শুধু বিভ্রান্তি বাড়ায়। কিন্তু এই সব মুহূর্ত চিনে নেওয়া একটু সহজ হয় যখন তারা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার স্তরের নিচে চাপা থাকে না। তুমি তখনই প্রতিক্রিয়া দাও যখন সেটা ইচ্ছেকৃত, না যে কোনো ট্রিগারে। আর এই পার্থক্যটাই তোমার নিয়ন্ত্রণ ধরে রাখে। এই ফিল্টারটাই অনেকের কাছে থাকে না। তারা জীবনে সব কিছুতে খোলা থাকে, প্রতিটা মন্তব্য, প্রতিটা মেসেজ, চারপাশের প্রতিটা এনার্জি পরিবর্তনে সাড়া দেয়। আর এজন্য তারা মনোযোগ সবসময় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাদের উপস্থিতি বেশি স্পষ্ট নয়, তারা সর্বত্র সব কিছুর প্রতি প্রতিক্রিয়া জানায়, কিন্তু কখনোই পুরোপুরি কোনো কিছুর মধ্যে স্থির থাকে না। এটা অংশগ্রহণের মতো লাগে, কিন্তু আসলে এটা দিশাহীনতার একটা রূপ। কারণ যখন তুমি সব কিছুর জন্য উপলব্ধ থাকো, তখন যে কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা থাকে। ওই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াই তোমার শক্তি ফিরে পাওয়া শুরু। কারণ এখন তুমি ঝড়ের মতো টেনে নিয়ে যাওয়ার বদলে ইচ্ছেকৃতভাবে সেই সব ঘটনার মধ্যে প্রবেশ করছো। তুমি প্রতিক্রিয়া দেখাচ্ছ না,
তুমি যেটা বেছে নিচ্ছ, আর সেই বেছে নেওয়াটা একটা আলাদা ধরনের উপস্থিতি তৈরি করে, এমন একটা যা সহজে অনুমান করা যায় না, যা সবসময় পাওয়া যায় না, যা ওজন বহন করে, কারণ সেটা বেশি ব্যবহৃত হয় না। সব সময় যে পাওয়া যায় আর যে সচেতনভাবে উপস্থিত থাকে তাদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকে। প্রথমটা প্রত্যাশিত হয়ে যায়, তাদের উত্তরগুলো ধরে নেওয়া হয়, তাদের সময়কে কম মূল্য দেওয়া হয়। আর দ্বিতীয়টা একটা মূল্যবোধ তৈরি করে, জোর করে নয়, বরং অভাব দিয়ে। অভাব, যখন তোমার উপস্থিতি নিশ্চিত না, তখন সেটা এমন কিছু হয়ে যায় যেটার প্রতি মানুষ মনোযোগ দেয়। সেটা তোমার দাবি করায় নয়, বরং তুমি নীরবভাবে একটা মানদণ্ড স্থাপন করেছ। এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা ভয় পায় পিছিয়ে গেলে সেটা উদাসীনতা বা অবজ্ঞা মনে হবে। যদি তারা দ্রুত সাড়া না দেয় বা নিয়মিত যুক্ত না থাকে, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু আসলে যা হয় তা উল্টো। যখন তুমি অতিরিক্ত চেষ্টা করা বন্ধ করো, যখন তুমি সবসময় পাওয়া যোগ্য হওয়া বন্ধ করো, তখন তোমার যোগাযোগগুলো আরও ভালো হয়, মানে পূর্ণ। তুমি আর অভ্যাস বা বাধ্যবাধকতার কারণে নোংরাচ্ছ না, তুমি নোংরাচ্ছ কারণ সেটা গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন তোমার নিজের সময় কাটানোর ধরনকেও বদলে দেয়। বারবার উত্তর দেওয়ার চাপ, সব জায়গায় উপস্থিত থাকার চাপ না থাকায় তুমি একটা জায়গা তৈরি করো, ভাবার জায়গা, দেওয়ার জায়গা, নিজের গতিতে চলার জায়গা। আর সেই জায়গায় তোমার কাজগুলো হয় আরও সচেতন। তুমি হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছ না, নিজের সময় কোথায় ব্যয় করবে সেটা তুমি নিজেই বেছে নিচ্ছ। একটা কথা আছে যা এই ভাবনাটা খুব ভালোভাবে বোঝায়। সময় কম নয় আমাদের কাছে, বরং আমরা অনেকটাই বেহুদা নষ্ট করি। যখন তোমার মন অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, যখন তোমার শক্তি চিন্তা না করে সবখানে দিয়ে দাও, তখন শুধু তোমার সম্পর্কের ওপরই নয়, তোমার সময়ের অনুভূতির ওপরও প্রভাব পড়ে। মনে হয় সময় কখনোই যথেষ্ট নয়। সেটা তাই নয় যে সময় সীমিত, বরং ইচ্ছে করে ব্যবহার করা হয় না। যত বেশি তুমি বাছাই করতে শেখো, তোমার সময়ের অনুভূতিটাও বদলাতে শুরু করে। তুমি আর প্রত্যেকটা দাবিতে প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি এখনই ঠিক করছো কোন কোন দাবির জবাব দেওয়া উচিত। আর এই সিদ্ধান্ত তোমার জন্য সীমা তৈরি করে, কঠোর নয় কিন্তু স্পষ্ট। এমন সীমা যা তোমার মনোযোগ, শক্তি আর গুরুত্বপূর্ণ ব্যাপারে স্থির থাকার ক্ষমতাকে রক্ষা করে। এই পরিবর্তন তোমাকে কম সংযুক্ত বানায় না, বরং তোমার সম্পর্কগুলোকে বেশি সচেতন করে তোলে। তুমি নিজের শক্তি ছড়িয়ে দিচ্ছ না প্রতিটি কথোপকথনে, বরং যেগুলো তোমার সঙ্গে মেলে সেগুলোর মধ্যে পুরোপুরি বিনিয়োগ করছো। আর সেজন্য ওই কথোপকথনগুলো অনেক গভীর হয়ে ওঠে। এগুলো তাড়াহুড়ো হয় না, মনোযোগ ছিটকে পড়ে না, পুরোপুরি উপস্থিত থাকে। সাথে সাথে একটা অন্তর্দৃষ্টি বদলও আসে। তুমি যখন বাইরের দিক থেকে বেশি বাছাই করো, তখন ভিতর থেকে বেশি স্থির হও। চারপাশে যা কিছু ঘটছে তার উপর ভিত্তি করে নিজের মেজাজ বারবার বদলাও না। একটা নিরবিচ্ছিন্ন কেন্দ্র ধরে রাখো, বাইরের আওয়াজ যাই হোক না কেন। সেই একঘেয়েমি তোমাকে ফোকাস রাখতে, শান্ত থাকতে এবং মনোযোগ ধরে রাখতে সহজ করে তোলে। নিয়ন্ত্রণ, সময়ের সাথে সাথে এই ধরনের কাজ করা স্বাভাবিক হয়ে যায়, আর তুমি সবকিছুর প্রতি প্রতিক্রিয়া জানাতে বাধ্য বোধ করো না। নীরবতা বা ফাঁকা সময় নিয়ে অস্বস্তি অনুভব করো না। তুমি বিশ্বাস করতে শুরু করো যে প্রতিটা পরিস্থিতিতে তোমার জড়িত থাকা দরকার নেই, প্রতিটা মুহূর্তে তোমার মতামত দিতে হবে না। আর সেই বিশ্বাস তোমাকে জীবনে কম টানাপড়েন নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। নিয়ন্ত্রণের ধারণাটা তখন আর অন্যদের নিয়ন্ত্রণ করার ব্যাপার নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যাপার। এটা প্রতিটি সম্পর্ককে প্রভাবিত করার ব্যাপার নয়, বরং কোন সম্পর্কগুলো বেছে নেয়ার ব্যাপার। তুমি যেখানে প্রবেশ করো সব জায়গায় থাকার ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ জায়গায় পুরো মনোযোগ দেওয়ার ব্যাপার। আর সেই পছন্দের মধ্য দিয়েই অন্যরা তোমাকে নতুনভাবে দেখে। ছবি বানানোর জন্য নয়, বরং তোমার আচরণ একটা নির্দিষ্ট মাত্রার শৃঙ্খলা দেখায়। তুমি সহজে টানা হিচড়া হও না, সবসময় পাওয়া যায় না, তুমি পরিমাপ করা। আর সেই পরিমাপ থেকে সম্মানের একটা অনুভূতি জন্মায়, যদিও সেটা সরাসরি নাও বলা হয়। বুঝেছি। একসঙ্গে নিজের প্রতি তোমার ধারণাটা বদলাতে শুরু করে। তুমি দেখতে পাও যে প্রাসঙ্গিক হতে সবকিছুতেই জড়িত থাকা লাগবে না। প্রতিটি কমেন্টের জবাব দিতে হবে এমনও না তোমার অবস্থান ধরে রাখতে। তোমার মূল্য নির্ভর করে না কতবার তুমি অংশগ্রহণ করো, বরং নির্ভর করে কতটা সচেতনভাবে করো তার উপর। তুমি এখনও এই জগতে আছো, এখনও মেলামেশা করছো, এখনও সংযুক্ত, কিন্তু এবার এর একটা গঠন আছে, একটা ধারণা যে তোমার উপস্থিতি পরিকল্পিত, ছড়িয়ে ছিটিয়ে নয়। তোমার প্রতিক্রিয়াগুলো তেমন। নিজে ইচ্ছে করে বেছে নেওয়া, মাথা খারাপ হয়ে ঝাঁপিয়ে পড়া না। এই ফারাকটা যদিও ক্ষুদ্র, কিন্তু তা তোমার চারপাশের সবকিছু বদলে দেয়। আর সেই সিদ্ধান্তের ফলাফল থাকে খারাপ অর্থে নয়, বরং স্বাভাবিকভাবে। যখন তুমি নিজের মানদণ্ড উঁচু করো, তখন তোমার বাইরের পরিবেশও নিজে নিজে বদলে যেতে শুরু করে। কেউ কেউ ফুরফুরিয়ে সেটা বুঝে ফেলে। তারা অনুভব করে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও বা দেখাও না। তারা বুঝতে পারে কিছু আচরণ আর তোমার থেকে আগের মতো প্রতিক্রিয়া পায় না। আর সেই প্রতিক্রিয়া না পাওয়ায় ওই আচরণগুলোর প্রভাব কমে যায়। তারা হয়তো
অ্যাডাপ্ট করো, না হলে তোমরা ধীরে ধীরে হারিয়ে যাবে। এটাই সেই জিনিস যেখানে তোমার ভিতরের মানদণ্ড তোমার বাইরের বাস্তবতাকে গড়ে তোলে। তোমাকে কাউকে ঠেলে দিতে হবে না, তোমাকে তোমার সীমারেখা বোঝাতে হবে না, তোমাকে তোমার সিদ্ধান্তের কোনো যুক্তি দিতে হবে না। তোমার আচরণ সেটা নিজে থেকেই বলে দেবে। তোমার কাজের ধারাবাহিকতা কোনো কথার চেয়ে অনেক স্পষ্টভাবে জানান দেয়। এটা দেখায় তুমি কি মেনে নাও, কি উপেক্ষা করো, কিতে বিনিয়োগ করো, আর মানুষ সেটা বুঝে, সেটা তারা সচেতনভাবে করে বা না করে। এই সাথে একটা পরিষ্কার ভাবও তৈরি হয়, যা এই পরিবর্তনের সঙ্গে আসে একটা সুবিধা। যখন তুমি নিজের মানের নিচে যা কিছু তাতে আর মনোযোগ দাও না, তোমার ফোকাস আরও তীক্ষ্ণ হয়ে যায়। তোমার মন আর অনাবশ্যক জিনিসে বিভ্রান্ত হয় না, আর তুমি আর এমন কথাবার্তা, ঝগড়া বা ভাবনা বহন করো না যা তোমার পথ প্রদর্শনে কোনো উপকার করে না। এই মানসিক জায়গাটা অন্য কোনো জিনিসের জন্য খালি হয়ে যায়, যা বেশি সামঞ্জস্যপূর্ণ, বেশি গঠনমূলক, বেশি উদ্দেশ্যপূর্ণ। সময়ের সঙ্গে এই স্পষ্টতা তোমার পরিচয়ের অনুভূতিটা আরও মজবুত করে। তুমি আর বারবার নিজের জায়গা বদলাও না, নিজের ভিত্তিতে নয়। বাইরের কোনো প্রভাব নেই, তুমি নিজের একটা স্পষ্ট অবস্থান থেকে কাজ করছো। সেই স্থিরতা তোমার সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয়। দ্বিধা, অতিরিক্ত চিন্তা, সন্দেহ সব কেটে যায়। তুমি জানো কি তোমার সঙ্গে মানায় আর কি মানায় না, আর এই জ্ঞান তোমার দৈনন্দিন জীবনে ঝামেলা কমিয়ে দেয়। একটা লাইন আছে যা এই ভাবনাটা সহজ আর সরাসরিভাবে বোঝায়: তাদের সঙ্গে থাকো যারা তোমাকে উন্নতি করতে সাহায্য করবে। এটা শুধু সময় কার সঙ্গে কাটাবে সেটা বাছাই করার ব্যাপার নয়, এটা সেই বিষয় বাছাই করার ব্যাপার যা তুমি তোমার জীবনে ঢুকতে দেবে। তোমার আশেপাশের জায়গাটা মোটামুটি বুঝে নিও, কথোপকথন, পরিবেশ, মিথস্ক্রিয়া, এমনকি চিন্তাধারাও। যখন তুমি এগুলোকে একটু বেশি মানের দৃষ্টিতে দেখো, তখন তোমার পুরো অভিজ্ঞতাটাই পাল্টে যেতে শুরু করে। একই সঙ্গে বুঝতে পারো আগের কতটুকু অংশে তোমার আগ্রহ অপ্রয়োজনীয় ছিল। যেসব পরিস্থিতি আগে বড় মনে হতো, এখন সেগুলো ছোটখাট লাগে। যেসব প্রতিক্রিয়া আগে যুক্তিযুক্ত মনে হতো, এখন সেগুলো অতিরিক্ত লাগে। আর এই সচেতনতা তোমার সিদ্ধান্তকে আরও দৃঢ় করে যে তুমি ভিন্নভাবে চলবে। এটা জীবন এড়িয়ে যাওয়ার কথা না, বরং আরও সচেতনভাবে জীবনের সাথে যুক্ত হওয়ার ব্যাপার। এই পন্থা থেকে একটা শান্ত আত্মবিশ্বাসও তৈরি হয়। এমন কোনো আত্মবিশ্বাস না যে দেখাতে বা প্রমাণ করতে হয়, বরং এমনটা যে তুমি জানো তোমাকে সহজে এমন জিনিসে টেনে নেওয়া যাবে না যা তোমার জন্য ভালো নয়। তুমি নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস রাখো, তুমি পিছিয়ে দাঁড়ানোর ক্ষমতার উপর বিশ্বাস রাখো। তুমি যাই হোক না কেন, আশেপাশে যা ঘটছে তার মাঝেও নিজের মান বজায় রাখতে পারার উপর বিশ্বাস রাখো। একই সময়ে তোমার সম্পর্কগুলো আরও সঠিকভাবে মেলে যায়। তুমি আর শুধু অভ্যাসবশত যোগাযোগ রাখো না, দায়িত্ববোধ। তুমি এমন মানুষ আর পরিস্থিতির সঙ্গে যুক্ত হচ্ছ যেগুলোর মান তোমার মানের সাথে মেলে, আর এজন্যই ওই সম্পর্কগুলো বেশি মূল্যবান হয়। এগুলো নিয়মিত আড্ডার ওপর নয়, বরং অর্থপূর্ণ সংযোগের ওপর। এই প্রক্রিয়া তাড়াতাড়ি হয় না, এতে ধৈর্য লাগে, সচেতনতা লাগে, এমন কিছু অভ্যাস ছেড়ে দেওয়ার ইচ্ছাশক্তি লাগে যা আগে স্বাভাবিক মনে হতো। কিন্তু প্রতিবার তুমি যখন নিজের কোনো কিছুর সঙ্গে জড়াতে না গিয়ে সেটা এড়িয়ে যাও, তখন তুমি ওই পরিবর্তনটাকেই আরও মজবুত করো। তুমি তোমার মানটাকেও শক্ত করো, তুমি দুটোকেই আরও স্পষ্ট করে তোলো, নিজের জন্য আর অন্যদের জন্যেও। তখন আর যেগুলো তোমার যোগ্য না সেগুলোকে উপেক্ষা করা কোনো কৌশল থাকে না, এটা তোমার বদলে যাওয়ার প্রতিফলন। এইসব কিছু মোটেই সহজ নয়, শুনলে মনে হয় খুব সোজা, প্রায় স্পষ্টই। কিন্তু যেই মুহূর্তে চেষ্টা করো বাস্তবায়ন করতে, একই সঙ্গে প্রতিরোধ অনুভব করো। কারণ তোমার মস্তিষ্ক চাপের মুখে স্বাভাবিকভাবে স্থির থাকার জন্য তৈরি নয়, এটা তৈরি হয়েছে প্রতিক্রিয়া দেখানোর, রক্ষা করার, সমর্থন করার, প্রমাণ করার জন্য। এই প্রবৃত্তি বছরের বছর ধরে গড়ে উঠেছে, অভ্যাস, অভিজ্ঞতা আর প্রত্যাশার জোরে। তো যখন তুমি ভিন্নভাবে চলার সিদ্ধান্ত নাও, তুমি শুধু তোমার আচরণ বদলাচ্ছ না, তুমি এমন একটা ধারা ভেঙে দিচ্ছ যা অনেক দিন ধরে স্বয়ংক্রিয়ভাবে চলছে। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা তাদের প্রতিক্রিয়া অনুভব করে, সেটা যুক্তি দিয়ে প্রায় করে, আর তারপর সেই অনুযায়ী আচরণ করে। কিন্তু স্টোইকরা এটা ভিন্নভাবে দেখত। তারা শুধু তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করত না, তারা সেগুলো বিশ্লেষণ করত। তারা দেখত কি কি জিনিস সেই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কি কারণে সেই আবেগের পরিবর্তন ঘটেছে, কি মৌলিক বিশ্বাস বা প্রত্যাশা চ্যালেঞ্জের মুখে পড়ছিল। প্রতিক্রিয়াকে ক্ষমা করার জন্য নয়, বরং বোঝার জন্য। কারণ বোঝা মানে কেমন একটা জিনিস তোমাকে প্রভাবিত করে সেটা বদলায়। যখন তুমি নিজের কাছে জিজ্ঞেস করতে শুরু করো কেন কিছু জিনিস তোমাকে বিরক্ত করে, তখন উত্তর সাধারণত প্রথমে যেমন মনে হয় তেমন সহজ হয় না। মনে হতে পারে সমস্যা কারো কথায় বা কাজে, কিন্তু প্রায়শই এটা অন্য কোনো কারণে জড়িয়ে থাকে। সম্মান পাওয়ার প্রয়োজন, বোঝাপড়ার ইচ্ছা, একটা প্রত্যাশা যা পূরণ হয়নি। আর একবার তুমি এটা বুঝে গেলে, তখন পরিস্থিতি একটু শান্ত হতে শুরু করে। কারণ এখন শুধু যা ঘটেছে সেটা নয়, তুমি সেটা কিভাবে বুঝছো সেটাই গুরুত্বপূর্ণ। এটাই যেখানে নিজের নিয়ন্ত্রণ আর সচেতনতা একসাথে কাজ করা শুরু করে। তুমি টের পাও কি জিনিস তোমাকে উত্তেজিত করছে, তুমি অনুভব করো রিয়াকশন ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার সাথে ছুটে না গিয়ে তুমি একটু পেছনো, সামান্য হলেও। তুমি সেটাকে প্রশ্ন করো, জটিলভাবে নয়, সরাসরি। এটা আমার কাছে এখন কেন গুরুত্বপূর্ণ, এটা আসলে কি প্রভাব ফেলছে। আর সেই মুহূর্তে যখন তুমি ভাবতে বসো, কিছু একটা বদলে যায়।
রিয়াকশনটা তাগিদ কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটা আরও স্বাভাবিক হয়ে ওঠে। নিজেকে জোর করে থামাতে হয় না, সেটা নিজে থেকেই ঘটে যায়। তুমি তোমার নিজের আচরণে প্যাটার্ন দেখতে শুরু করো, বুঝতে পারো কোন পরিস্থিতি তোমাকে বেশি প্রভাবিত করে, কোন ধরনের মন্তব্য তোমার উপর বেশি প্রভাব ফেলে, কোন পরিবেশে তুমি সহজে রিয়াকশনে চলে যাও। আর সেই সচেতনতার কারণে ওই ট্রিগারগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে আসে, না যে তারা গায়েব হয়ে যায়, বরং তুমি বুঝতে পারো। তাদের বুঝতে পারলেই অনেকটা ক্ষমতা চলে যায় তাদের থেকে। যখন কিছু অস্পষ্ট থাকে তখন সেটা বেশ চাপের মনে হয়, কিন্তু যখন সেটা বোঝা যায় তখন সেটা নিয়ন্ত্রণযোগ্য হয়ে ওঠে। আর একইটা হয় তোমার ট্রিগারগুলোর সাথেও। ওগুলো অটোমেটিক রেসপন্স থেকে অবজার্ভড প্যাটার্নে পরিণত হয়। তুমি ওগুলোকে যেমন আছে তেমনই দেখতে পারো, সঙ্গে সঙ্গে বাসা চাপড়াও না। আর এই সচেতনতা আর কাজ করার মধ্যে থাকা ফাঁকটাই তোমার নিয়ন্ত্রণ বাড়ায়। এর মানে এই না যে তুমি অনুভূতি বন্ধ করে দাও। তুমি এখনও অনুভব করো, তুমি এখনও বুঝতে পারো কখন কিছু ঠিক লাগছে না। কিন্তু পার্থক্য হলো ওই অনুভূতিগুলো তোমার আচরণকে ঠিক একইভাবে নিয়ন্ত্রণ করে না। সেগুলোর দ্বারা তোমাকে জোরপূর্বক কিছু করতে হয় না। তুমি সেগুলো অনুভব করো, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে থাকো না। আর এই পার্থক্যটাই স্থায়িত্ব তৈরি করে। এই স্থায়িত্ব মানে সবকিছু থেকে অনভিপ্রেত থাকা নয়। এটা মানে এমন জিনিসগুলো দ্বারা সহজেই প্রভাবিত না হওয়া যেগুলো সেই রকম প্রভাব পাওয়ার যোগ্য নয়। এটা মানে যখন বাইরের পরিস্থিতি বদলায় তখনও নিজের ভিতরের অবস্থা একরকম রাখা। পরিস্থিতি বদলায়, আর সেই ধারাবাহিকতায় তোমাকে কম ভেবে বুঝে মিলিয়ে ফেলা যায় এমন এক ধরনের ব্যক্তি বানায়, ভালো অর্থে। কারণ তুমি ইচ্ছেকৃতভাবে অপ্রত্যাশিত হওয়ার চেষ্টা করছো না, বরং তুমি প্রত্যাশিত রকমের প্রতিক্রিয়া দিচ্ছ না। এতে একটা স্বাধীনতার অনুভূতিও আসে। যখন তোমার ট্রিগারগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না, তখন তোমার অপশনগুলো বেড়ে যায়। তুমি একরকম প্রতিক্রিয়ায় আটকে থাকো না, তুমি একটা নির্দিষ্ট আচরণের মধ্যে বন্ধ থাকো না। তুমি সিদ্ধান্ত নিতে পারো কিভাবে প্রতিক্রিয়া দিবে বা প্রতিক্রিয়া দিবে কিনা। আর সেই সিদ্ধান্ত তোমাকে নমনীয়তা দেয়। এটা তোমাকে পরিস্থিতির মধ্যে আটকে না থেকে নিজেকে সামলে চলতে সাহায্য করে। মার্কাস অরেলিয়াস যেমন লিখেছিলেন, তোমার মস্তিষ্কের ওপর তোমার নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনা নয়। এটা বুঝতে পারলেই তুমি শক্তি পাবে। একই সময় তোমার যোগাযোগগুলো আরও সচেতন হয়। তুমি স্বাভাবিকভাবেই বা আবেগে না পড়ে বরং ইচ্ছা করে প্রতিক্রিয়া দেখাও। আর সেই সিদ্ধান্ত হয় স্পষ্টতা থেকে, আবেগ থেকে নয়। এটা বোঝাপড়ার উপর ভিত্তি করে, না যে প্রতিক্রিয়া। এই পরিবর্তন তোমার প্রতিক্রিয়াগুলোকে আরও কার্যকর, আরও সঠিক করে তোলে, তোমার আসল উদ্দেশ্যের সঙ্গে বেশি মিলিয়ে দেয়। এটা যখন তোমার কাজের অংশ হয়ে যায় তখন মানুষ পার্থক্যটা খেয়াল করতে শুরু করে। তারা পুরোপুরি বুঝতে নাও পারে, কিন্তু দেখে তুমি সহজে রেগে যাও না, তুমি সাধারণ মানুষের মতো প্রতিক্রিয়া দেখাও না। যেসব জিনিস সাধারণত রিয়াকশন ফেলে সেগুলো তোমাকে তেমন প্রভাবিত করতে পারে না। আর এটা একটা আলাদা ধরনের উপস্থিতি তৈরি করে, এমন একটা যা স্থির মনে হয়, মাটিতে পা ঠেকানো, নিয়ন্ত্রণে থাকা। এই উপস্থিতি কোনো অভিনয় না, এটা তোমার ভিতরের কাজের ফলাফল। তোমার ট্রিগারগুলো খতিয়ে দেখা, থামার শৃঙ্খলা, যা ঘটে তার নিচের কারণ বোঝার সচেতনতা। এটা সময়ের সাথে বারবার করার মাধ্যমে গড়া হয়, ধারাবাহিকতার মাধ্যমে। আর একবার এটা তৈরি হলে জোর করে রাখতে হয় না, এটা স্বাভাবিক হয়ে যায়। আর এই পর্যায়ে পৌঁছালে অন্য মানুষদের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিতেও একটা বদল আসে। তুমি দেখতে শুরু করো যে তাদের কাজ, তাদের কথা, তাদের আচরণ অনেক সময় তাদের নিজের ট্রিগার আর নিজের প্যাটার্ন থেকে আসে। আর তাদের প্রতি রিয়্যাক্ট করার বদলে তুমি ওদের পর্যবেক্ষণ করো, বিচ্ছিন্নভাবে নয়, বরং এমনভাবে যা আসলেই যা ঘটছে সেটা বুঝতে সাহায্য করে। আর সেই বোঝাপড়া তোমাকে মাটিতে টিকে থাকতে সহজ করে তোলে। এখানেই উদাসীনতার অন্যরকম অর্থ আসে। এটা মানে ভাবনা চিন্তা না করা নয়, এটা মানে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে রাখা। এটা মানে আপনি কিভাবে কোন জিনিস আপনার উপর প্রভাব ফেলে আর কোনটা ফেলে না সেটা বাছাই করাটা। যা কিছু আপনার চারপাশে ঘুরছে তার মধ্যেও নিজের অবস্থান ধরে রাখা। আর এই ধরনের উদাসীনতা মোটেও ঠান্ডা বা নিষ্প্রাণ না, বরং সেটা স্থিরতা। এটা আপনাকে এমনভাবে পরিস্থিতির মধ্যে চলতে সাহায্য করে যাতে আপনি অপ্রয়োজনীয়ভাবে টেনে নেওয়া না হন। যখন প্রয়োজন তখন আপনি সম্পৃক্ত হতে পারেন, আর যখন না তখন পিছু হটতে পারেন। এটা আপনাকে আপনার শক্তি, মনোযোগ, স্পষ্টতা ধরে রাখতে সাহায্য করে। আর সময়ের সাথে সাথে এটাই হয়ে ওঠে আপনার কাজ করার ভিত্তি। কারণ শেষ পর্যন্ত লক্ষ্য কখনোই ছিল না অনুভূতিকে দূরে রাখা বা যোগাযোগ এড়ানোর জন্য নয়। এটা নিজের কথা এতটাই ভালোভাবে বুঝার যে তোমার প্রতিক্রিয়া আর অটোমেটিক না থাকে, তোমার আচরণ বাইরে থেকে আসা কোনো জিনিসের উপর নির্ভর না করে, তোমার মনোভাব আর তোমার চারপাশে যা হচ্ছে তার উপর নির্ভর না করে। আর একবার এটা তোমার বাস্তবতা হয়ে গেলে নিয়ন্ত্রণ আর এমন কিছু নয় যা তুমি অর্জনের চেষ্টা করছো, এটা এমন কিছু যা তোমার কাছে ইতিমধ্যে আছে। একসময় এমন একটা পরিবর্তন আসে যা প্রথমে প্রায় অদৃশ্য মনে হয়, কিন্তু একবার তুমি খেয়াল করলে সব কিছু বদলে দেয়।
এখন আর সবকিছুতে তাড়াহুড়ো করে সাড়া দেওয়ার দরকার লাগে না মনে হয়। আগে যে পরিস্থিতিগুলো একদমই তোমাকে টেনে আনতো, এখন সেগুলো কেটে যায় ঠিকই, কিন্তু সাড়া দেওয়ার স্বাভাবিক প্যাশান থাকে না। মন্তব্যগুলো আগের মতো ওজন বহন করে না, টেনশনও তোমার হস্তক্ষেপ চায় না। আর যা আগে মনে হতো অবশ্যই সমাধান করতে হবে, এখন সেটা ইচ্ছে মতো করা যায়। এই উপলব্ধি খুব সূক্ষ্ম, কিন্তু এটা একটা মোড়ের সংকেত। কারণ একবার বুঝে গেলে যে সবকিছুতেই তোমার সাড়া দেওয়ার দরকার নেই, তখন তুমি আলাদা করে চলতে শুরু করো। এই পরিবর্তন তোমার সময় আর শক্তির অনুভূতিটা বদলে দেয়। যখন তুমি আর সবকিছুতে রিয়্যাক্ট করো না, তখন তোমার মনের শক্তি এমন জিনিসে খরচ হয় না যেগুলোর কোনো মানে নেই। তুমি আর কথোপকথনগুলো বারবার মনে করো না, তুমি ভাবো না কি বলাটা উচিত ছিল, তুমি দীর্ঘদিন কোনো আলাপচারিতার প্রভাব বহন করো না। সেই মেন্টাল জায়গাটা যা আগে রিয়্যাকশন আর বিশ্লেষণে ব্যস্ত থাকত, এখন ফাঁকা হয়ে যায়। আর ওই জায়গায় তুমি যা করো তা ঠিক করে তোমার পথ। তুমি যখন ওই প্যাটার্ন থেকে বেরিয়ে আসো, তখন ফারাকটা তৎক্ষণাৎই বোঝা যায়। তোমার মনোযোগ আরও বেশি কেন্দ্রীভূত হয়, কাজগুলো আরও সচেতনভাবে করো। তুমি আর হঠাৎ হঠাৎ মনোযোগ বদলাও না, তুমি যেটা গুরুত্বপূর্ণ তা নিয়েই থাকো। আর এই ধারাবাহিকতাই ধীরে ধীরে গতি এনে দেয়, এমন গতি যা দেখতেও বেশি নাটকীয় নয়, কিন্তু সময়ের সাথে সাথে মজবুত হয়। তুমি আর আশেপাশের ঘটনা দেখে প্রতিক্রিয়া দেখাও না, তুমি তোমার শক্তি দাও তোমার বেছে নেওয়া জিনিসের জন্য। একটা কথা আছে যা এই ভাবনাটা খুব সঠিকভাবে তুলে ধরে, যদি শান্তি চাও, কাজ কম করো। এর মানে তুমি অলস হয়ে যাও না, এর মানে হলো অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দাও। তুমি এমন কাজগুলো বন্ধ করো যা তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করে না। এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে পড়তে দিও না যা তোমার জন্য কোনো মূল্য বাড়ায় না। আর যা গুরুত্বহীন সেটা কম করার মাধ্যমে তুমি সেই জায়গা তৈরি করো যেখানে আসল কাজ হয়। আসল উন্নতি শুরু হয় বেশি কিছু করার মধ্যে নয়, বরং যা গুরুত্বপূর্ণ সেটা ধারাবাহিকভাবে করার মধ্যে। এই পদ্ধতিটাও অন্যদের তোমার সাথে মেলামেশার ধরন বদলে দেয়। যখন তুমি সহজেই প্রতিটি পরিস্থিতিতে না পড়ো, তখন মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তোমার মনোযোগ স্বয়ংক্রিয় নয়, তারা দেখে তুমি প্রত্যাশিত রকম প্রতিক্রিয়া দিচ্ছ না। আর এতে একটা আলাদা পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ হয়তো পরীক্ষা করবে, দেখবে তারা এখনও তোমাকে নিজের দিকে টেনে নিতে পারছে কিনা। অন্যরা হয়তো নিজেদের আচরণ বদলাবে, তোমার কাছে আসার ধরন আরও সচেতন করে। কিন্তু দুটো ক্ষেত্রেই প্যাটার্ন বদলে গেছে। তুমি আর আবেগে ভেসে প্রতিক্রিয়া দিচ্ছ না, একই সময় তোমার নিজের নিয়ন্ত্রণের অনুভূতিটাও আরও স্থির হয়ে ওঠে। তুমি বারবার নিজের অবস্থা বদলাচ্ছ না, তোমার চারপাশে যা যা ঘটছে সেটার উপর ভিত্তি করে। বাইরের গোলমাল যাই হোক না কেন, তুমি তোমার দিক ঠিক রেখে চলছ। এই ধারাবাহিকতা তোমাকে ফোকাস রাখতে, শান্ত থাকতে আর তোমার নির্বাচিত পথের সঙ্গে মিল রেখে চলতে সাহায্য করে। কেউ তোমাকে টেনে নিচ্ছে না, তুমি নিজে এগুচ্ছ। এর থেকে একটা নীরব আত্মবিশ্বাসও জন্মায়, এমন আত্মবিশ্বাস যা দেখানোর বা প্রমাণ করার দরকার নেই, বরং সেটা আসে যখন তুমি জানো যে সহজে বিভ্রান্ত হও না। তুমি তোমার এই ক্ষমতার উপর বিশ্বাস রাখো যে তুমি পথ থেকে হারাবে না। অবশ্যই তুমি জানো কোনটা জরুরি না সেটা এড়িয়ে চলতে পারো, তুমি জানো মনোযোগ ধরে রাখতে পারো যখন হারানোর সুযোগ আসে তখনও। আর এই বিশ্বাস তোমার ভিতরের অনেক চাপ কমায়। যখন এটা তোমার স্বভাব হয়ে যায়, তোমার উন্নতি দেখতে অন্যরকম লাগে। এটা জোরে না হয়, হঠাৎ প্রতিক্রিয়া দেয় না, বাইরের চাপ থেকে চালিত হয় না। এটা স্থির, নিয়ন্ত্রিত আর ধারাবাহিক। তুমি বিরতির অবশ্যই কাজ করছো, তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ, কোনো দিকে টেনে নেওয়া ছাড়াই। আর সময়ের সাথে এই ধরনের চলাচল এমন ফলাফল নিয়ে আসে যেগুলো বারবার রিয়্যাক্ট করে পাওয়া মুশকিল। তাছাড়া তোমার সংঘাতের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলায়। বুঝতে শুরু করো যে সব মতবিরোধ মেটাতে হয় না, সব কথা পাল্টা কথা করতেই হয় না, সব পরিস্থিতিতেই তোমার হস্তক্ষেপ লাগবে না। অপ্রয়োজনীয় ঝামেলা থেকে সরে দাঁড়িয়ে তুমি শক্তি বাঁচাতে পারো যা অন্য জায়গায় কাজে লাগানো যাবে। তুমি ঝামেলা এড়িয়ে যাচ্ছ না, বরং বেছে নিচ্ছ কোনটা তোমার সময়ের যোগ্য। এই বাছাইটাই সবকিছুকে আরও শক্ত করে তোলে যা তুমি ধীরে ধীরে তৈরি করছো। তুমি কোনোভাবেই প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি কিছু বোঝানোর চেষ্টা করছো না, আর তুমি যেগুলো তোমার সাথে মানায় না সেগুলোর সঙ্গে জড়িত হচ্ছ না। এই নিয়ন্ত্রণেই তুমি একটা ধরনের দক্ষতা তৈরি করছো। তোমার কাজ আর ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং সেগুলো লক্ষ্যভেদী। তোমার শক্তি আর বিভক্ত নয়, সেটা কেন্দ্রীভূত। আর সেই ফোকাসটাই তোমার বড় সুবিধা হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে এই সুবিধা আরও বাড়তে থাকে। যখন অন্যরা প্রতিক্রিয়া, ব্যাখ্যা আর বিভ্রান্তির চক্রতে আটকে থাকে, তুমি তাতে পড়ো না, বাধাগুলো ছাড়াই সামনে এগোচ্ছ। তুমি সেই জিনিসগুলোতে শক্তি নষ্ট করছো না যেগুলো তোমার গন্তব্যে সাহায্য করে না। তুমি সেই পরিস্থিতিতে সময় হারাচ্ছ না যেগুলো জরুরি নয়। তুমি অপ্রয়োজনীয় বোঝা বহন করছো না। আর তাই তোমার অগ্রগতি হয় পরিষ্কার, নিয়মিত আর টেকসই। এর মানে এই না যে তোমার জীবন খালি বা নেগেটিভভাবে শান্ত হয়ে যায়, বরং জীবন স্পষ্ট হয়ে ওঠে। কম গোলমাল, কম বিভ্রান্তি আর কম অপ্রয়োজনীয় জড়িত থাকা।
আর সেই স্পষ্টতায় তুমি দেখতে পারো আসলেই কি গুরুত্বপূর্ণ। তুমি বিরক্তি ছাড়াই সেটা নিয়ে মনোযোগী হতে পারো। কেউ তোমাকে টানাহেচড়া না করে তুমি কাজ করতে পারো। একদম একই সময়ে তোমার উপস্থিতি আরও বেশি মাটির সঙ্গে জড়িয়ে যায়। তুমি পরিবেশের প্রতিটা পরিবর্তনে দৌড়ে পাল্টাও না, বাইরের প্রতিটা প্রভাবের উপর তোমার আচরণ বদলাও না। তুমি স্থির, আর সেই স্থিরতাই সবকিছুকে আরও ভালোভাবে কাজ করতে দেয়। তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট হয়, তোমার কাজগুলো আর বেশি সচেতন হও, তোমার দিকটা স্পষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এইভাবে চলার একটা স্বাভাবিকতা গড়ে ওঠে। ভাবতে হয় না কোন জিনিস তোমার মনোযোগের যোগ্য কিনা। তুমি জানো নিজেকে জোর করে